আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচনে পিআর সহ 5 দাবিতে জামায়াত সহ 3 ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ভোট এক বাক্সে টানার কথা বললেন চরমোনাই পীর। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো। এখনো তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। সংসদ নির্বাচনে পিআর চাওয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। খসরু বললেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে গণতন্ত্র। দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব। উপজেলা পরিষদ নির্বাচন অফিস ও থানায় ভাঙচুর, কয়েকজন আহত। শেখ হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে পার্শ্ববর্তী দেশ। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, নাহিদ ইসলাম সহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আরও 2 জন। তরুণরা চাইলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ। রাকসু নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় দিনের প্রচারে ব্যস্ততা। চাকসুতে মনোনয়নপত্র নিলেন আরও 69 প্রার্থী। 3 ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা। বরগুনায় আত্মীয় স্বজনকে নিয়ে পুলিশ ব্যারাকে আসামির খানাপিনার ভিডিও ভাইরাল, স্থানীয়দের ক্ষোভ। আমতলিতে চেয়ারও যেখানে তাকে নিয়ে আসা দরকার ছিল আসামিকে, সেখানে না এনে পুলিশের ব্যারাকে নিয়ে গিয়েছে। এ বিষয়ে আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কোনোদিনও এই কাজটি তার কক্ষে বসে করতে পারেন না এবং তিনিও এই কাজের সাথে যে অংশীদার হিসেবে কাজ করছেন, এটা আসলে ন্যাক্কারজনক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ কাল। হারলেই দেশে ফিরতে হবে টাইগারদের। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 3টি ইসলামী দল রাজপথে নেমেছে। আলাদা মঞ্চে দাঁড়িয়ে একই কর্মসূচি ঘোষণা তাদের কণ্ঠে। সবার একই সুর, উদ্দেশ্য এক, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। পৃথক সংবাদ সম্মেলন থেকে একই দাবিতে 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দল 3টি। জাতীয় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনীতির মাঠে আসছে নানা সমীকরণ, নানা দলের নানা দাবি। সব দলকে আবার এক ছাতার নিচে আনার চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সফল হবে না। এবার এমন অভিন্ন অবস্থান নিয়েছে 3 ইসলামী দল, জামাত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। সংবাদ সম্মেলন করে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একটি দলের চাপে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব, কত মানুষ এটা চায়। একই দাবিতে পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে? আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো। এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই। আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফ্যাসিস্টদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম্য, কালো টাকার যে দৌরাত্ম্য, সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে
তাদের পেশিশক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, এটাই হলো বাস্তবতা। বিজয়নগরে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের বলেন, জুলাই সনদ ঘোষণার আগেই রোডম্যাপ প্রকাশ করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। আওয়ামী দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি তোলেন তারা। যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এসব বিষয় যথাযথ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে অভিজ্ঞতার আলোকে জনমনের সন্দেহ রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে। 3 দলই জানিয়েছে 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে ও 26 সেপ্টেম্বর দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে তারা। 3 দলের অভিন্ন কর্মসূচি রাজনীতিতে নতুন সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে এমনটাই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে বোঝে না। পিলখানা এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি তার। সোমবার বিকালে জুরাইনে দলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। জানান, ডাকসু ও জাকসুতে যে নজির দেখা গেছে নির্বাচনেও একই অবস্থা হবে। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআর এর পক্ষে আছে। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনই তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। কারো কোনো দাবি থাকলে সংসদে নির্বাচিত হয়ে তা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একটি গোষ্ঠীর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উদ্দেশ্য হাসিলের অংশ। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। রাজধানী দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির অনুষ্ঠানে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক দলের অন্যতম নীতি নির্ধারককে কাছে পেয়ে তারা তুলে ধরেন নানা দাবি আর পরামর্শ। কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয়? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত জেনারেল আসন থাকা হয়। আমাদের যে সমস্ত অধিকার রাষ্ট্রের কাছে প্রাপ্য সেই সমস্ত অধিকার আপনারা দয়া করে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমাদের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো 95%-এর মধ্যেই প্রতিবন্ধীদের অ্যাক্সেস নেই। বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী আশ্বাস দেন, রাষ্ট্রের নাগরিক হিসেবেই বিশেষ চাহিদা সম্পন্নের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করার। যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলায় তা আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। পরে বিএনপির এই নেতা জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, জনগণের কাছে না গিয়ে আবার রাস্তায় নামলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র। দ্রুত নির্বাচন না হলে শঙ্কা থাকে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের। রাজপথের পর্ব শেষ করেছি, এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করা।
বিকেলে রাজধানীর বাড়িধারায় জামিয়া মাদানিয়ায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে দেখা করেন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত ও উদ্দেশ্য হাসিলের অংশ। ইসলাম একটা জিনিসকে খুব ঘৃণা করে, ওটা মুনাফিকি, তাই না? এই মুনাফিকিটা প্রচন্ড ঘৃণা করে। যারা মুসলমানদের জন্য আলাদা একটি ভূখণ্ড দেশ দরকার, সেদিন যারা আন্দোলন করেছিলেন তারা তো সঠিক কাজ করেছিলেন। সেদিন কিন্তু এই দলটি সেই ভূমিকা পালন করেননি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি এমন সংবিধান চায় যেখানে ক্ষমতার ভারসাম্য ও গণমানুষের অধিকার সমুন্নত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই সনদ নিয়ে শুধু মৌখিক অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দিতে হবে। সন্ধ্যায় বাংলা মোটরে যুব শক্তি আয়োজিত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই নতুন সংবিধানের বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, এনসিপি কোনো দলের সাথে জোট বা পিআর নিয়ে যুগপৎ আন্দোলনে যাবে না, তবে এনসিপি উচ্চকক্ষে পিআরের বাস্তবায়ন চায় বলে জানান তিনি। উচ্চকক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিকভাবে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয়, তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ আন্দোলন ঘিরে সহিংসতা হয়েছে। ভাঙ্গা ও হাইওয়ে থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। দিনভর মহাসড়ক অবরোধ করে রাখায় রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ থাকে। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গাই মহাসড়কে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। দুপুরের দিকে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে ভাঙ্গা থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় অন্তত 5টি গাড়ি ও 3টি মোটরসাইকেল। কয়েকটি বাহনে আগুনও দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। এছাড়া হাইওয়ে থানাতেও হামলা হয়। ভাঙচুর করা হয় 8টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল। থানার বিভিন্ন কক্ষেও ভাঙচুর চালানো হয়। একদম অল্প বয়সী কিছু একজনের ছেলেমেলে একবারে একজনের ছেলেমেলে এসে আমাদের থানাতে অ্যাটাক করে। আমরা তখন ভিতরে ছিলাম, আমাদের কিছু ফোর্স বাইরেও ছিল। আমি এবং আমার অফিসার ফোর্সকে আমরা রান্নাঘরে, আমরা বাথরুমের দিকে ছিলাম। আমাদের নিজেদের থাকার রুম, অফিস রুম, আমাদের অফিসের কম্পিউটার সব কিছু একদম তছনছ করে। থানার পাশাপাশি উপজেলা পরিষদ কার্যালয়েও হামলা করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বাচন অফিস সহ আরও কয়েকটি স্থাপনাতেও। এ সময় এসব এলাকায় আতঙ্ক ছড়ায়। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এর আগে বেলা 11টার দিকে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 6টি পয়েন্টে অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। সরকারের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু আপনাদের বক্তব্যের তীব্র নিন্দা করছি। আমরা হামিদদের মানুষ, হামিদকে থাকবো, আমরা নগরকান্দা যাব না, যাব না, যাব না। গাড়ি ঘোড়া ঠিকভাবে পাইনি, খুব সমস্যা হইতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছি। রোগী হাসপাতাল রয়েছে, আমরা গাড়ি ঘোড়া পাইতেছি না। যাও হলো আজিমনগর, মালিকগ্রাম। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদদি ইউনিয়নকে 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন বিক্ষোভকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগানে 4টি আসনের দাবি তুলে ধরেন অনেকে। হরতালের কারণে বন্ধ হয়ে যায় দূরপাল্লা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হয়। তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। জেলার সংসদীয় আসন 4টি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
জনসাধারণের দুর্ভোগ এড়ানোর জন্য আমরা আমাদের হরতালকে একটু শিথিল করেছিলাম। তবে আমাদের এই আন্দোলন 4টি আসন বহাল রাখার যে আন্দোলন, এটি আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ কমিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের পাশাপাশি আমাদের দাবি আদায়ের জন্য আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। যাতে একটু ভোগান্তি হচ্ছে, মানে গাড়িতে যাত্রী হচ্ছে না, আমাদের যাত্রী হলে কীভাবে আমরা আসবো, এই জন্য রাস্তায় কোনো ভোগান্তি নাই। অতিরিক্ত ভাড়া গুনতি হয়েছে, আজকে কোর্ট হবে না, তাই আমরা আবারই চলে যাচ্ছি। দেশের সব আদালত শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে গিয়েছিল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক সাজানো হয়। শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রে পিলখানা হত্যাকাণ্ড হয় বলেও আদালতে বলেন তিনি। এই মামলা নিয়ে চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত 45 জন সাক্ষ্য দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ সহ আর কয়েকজন সাক্ষী দিলে শেষ হবে সাক্ষ্য গ্রহণ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় চলতি বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 15 কার্যদিবসে এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 2008 সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরের ঘটনা, 71-এর যুদ্ধাপরাধীদের বিচার, বিতর্কিত 3 নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শ্ববর্তী দেশ ভারত। এছাড়া জাতীয় পার্টি, 14 দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, ট্রাইব্যুনালে তাদের নাম বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক। যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখের। তারা পালাতে না পারলে ভালো হতো। তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, রাষ্ট্রপক্ষে আর 2 জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস জানান, নতুন নীতি, যুগান্তকারী ধারণা ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চান তরুণদের। তাদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জন যুব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন তিনি। যারা পুরস্কার পেয়েছ তাদের আমার প্রাণঢালা অভিনন্দন। ডক্টর ইউনূস বলেন, তারুণ্য আমাদের জাতির চালিকা শক্তি। তিনি বলেন, একটি দেশের যুব সমাজ যদি সক্রিয় থাকে, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতায় তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এ দেশের ইতিহাস রচনা করেছে। তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা,
দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবেই, কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ হলে চলবে না, বরং তা মোকাবেলার পরামর্শ দেন ডক্টর ইউনূস। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তরুণদের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলেও আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক সত্যতা মিলেছে, তাই নির্মাণকালের সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে সংস্থাটি। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। অভিযোগে বলা হয়, বাংলাদেশি ইঞ্জিনিয়াররা যেখানে পান 1 লাখ টাকা, একই পদে ভারতীয় ইঞ্জিনিয়াররা পান 25 লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয় আধিপত্য ও বিশেষ ধর্মের ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগও ওঠে। শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এরপরেই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। দেখা যায়, নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা বাড়তি সুবিধা পাচ্ছেন। দেশি বিদেশি কর্মকর্তার ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যত্যয় হয়েছে। এই প্রেক্ষিতে চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়া সবকিছু অনুসন্ধান শুরু করেছে দুদক। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা। এদিন 112 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। উৎসবমুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার। একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে 7টি হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হয়েছে। প্রচারণার দ্বিতীয় দিনে ক্যাম্পাসে গণসংযোগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। একাডেমিক ভবন, আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ভোটারদের মন জয়ের চেষ্টা ছিল তাদের। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হোক, যেই প্যানেল বা যেই নির্বাচিত হবে আমরা ইনশাল্লাহ একদম গায়ে বুকে জড়িয়ে নেব। বেশ নির্বাচনী আমেজ পাওয়া যাচ্ছে ক্যাম্পাসে। সবাই লিফলেট নিচ্ছে, সবার সাথে কথা বলছি, অনেক পরামর্শ দিচ্ছে। নারীদের হয়ে কথা বলতে চাই, তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে তুলে ধরতে চাই। শিক্ষার্থীরা এখন ভাবছে যে দুইটা বড় বড় রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোকে আবার অস্থিতিশীল করবে কিনা।
এবারের নির্বাচনে রাকসুতে 23টি পদে লড়ছেন 247 জন প্রার্থী। ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে 7টি হল সংসদে প্রতিদ্বন্দ্বী না থাকায় 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীরা। হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র নিয়েছেন কয়েকজন নারী প্রার্থী। আমাদের জন্য একটা দারুণ একটা সুযোগ এসেছে যে আমাদের যারা জেনারেল যারা আমরা স্টুডেন্ট আছি তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের ভয়েসটা রেজ করার এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকারগুলো তুলে ধরার। পানি পাওয়া যায় না, নিয়মিত বিদ্যুৎ থাকে না, তাছাড়া খাওয়া দাওয়ার অনেক সমস্যা। আমানত হলের যতই আবাসিক শিক্ষার্থী আছে তাদেরকে যথাযথভাবে সবকিছু আদায় করে দেওয়ার জন্য। সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে চাকসুতে তা রোধে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন। আমরা আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ওভারকাম করে সুন্দর একটা ইলেকশন করার চেষ্টা করবো। বিশেষ করে ভিজিবিলিটি ইনসাইড দ্য সেন্টার, এটা ইম্পর্টেন্ট। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে মঙ্গলবার। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চাকসুর ভোট নেওয়া হবে 12 অক্টোবর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গ্রেপ্তার আসামির থাকার কথা হাজতে, অথচ তাকে পুলিশের ব্যারাকে রীতিমতো আপ্যায়ন করা হয়েছে। ঘটনা বরগুনায় একাধিক মামলার এক আসামির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। চলছে সমালোচনা। ভিডিওতে কোর্ট পুলিশের একজন পরিদর্শককেও দেখা গেছে নির্ভর মেজাজে। এটি কোর্ট পুলিশের ব্যারাক। নিয়ম অনুযায়ী এখানে শুধু পুলিশ সদস্যরা থাকবেন, অথচ সেই ব্যারাকে একাধিক মামলার এক আসামি। ঘটনাটি বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। 2 সেপ্টেম্বর কোর্ট পুলিশের ব্যারাকে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ, যৌতুক সহ একাধিক মামলার গ্রেফতার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসানকে। একই সাথে ছিল আরও কয়েকজন। ভিডিওতে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমকে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়ানোর পর থেকেই চলছে সমালোচনা। বশির আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন এবং এক দফার যে পরিবেশ তৈরি হয়েছে, তিনি সেই জায়গায় সর্বোচ্চ তার পেশি শক্তি ব্যবহার করেছেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। একটা দলকে, একটা সরকারকে, একটা আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তার মূলত প্রতিজ্ঞা ছিল। ছাত্র আন্দোলন যে ভাইয়েরা আছে তারা কোন বাসায় থাকে, তারা কোন সময় আন্দোলনে আসে, কোন রাস্তা দিয়ে আসে, এর উপরে তিনি কঠোর নিরাপত্তার চাদরে তিনি আমাদের ছাত্রদেরকে আটকাই দেওয়ার জন্য চেষ্টা করছে। ক্যামেরায় কথা না বললেও অভিযুক্ত বশির আলমের দাবি, আদালতের হাজতখানায় সংস্কারের কাজ চলছিল, তাই আসামিদের ব্যারাকে সাময়িক সময়ের জন্য রাখা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই বক্তব্যের সত্যতা যাচাইয়ের দাবি ছাত্র জনতার। রিপেয়ারিং যদি কাজ চলে থাকে, 2 তারিখ আদালতের সিসি ফুটেজ আছে না, যে কোথায় রিপেয়ারিং এর কাজ চলতেছে, যার কারণে পুলিশ ব্যারাকে নিয়ে এখন হচ্ছে আসামিকে খাওয়ানো হচ্ছে। এটা নিশ্চয়ই পৃষ্ঠপোষকতা ছাড়া আর কিছু না। আর যদি আপনি প্রমাণ করতে পারেন, প্রমাণ করেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখান যে আদালতের এখানে কাজ চলতেছে, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আসামিকে পুলিশ ব্যারাকে নেয়ার কোনো সুযোগ নেই বলছেন পাবলিক প্রসিকিউটর। আইনগতভাবে কোনো আসামিকে এবং আত্মীয়স্বজন উপস্থিতিতে বা কোনো এভাবে একদম খুব আপ্যায়নমূলক খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ব্যারাকে বসে এখানে খাওয়া দাওয়ার সুযোগ নেই এবং সেখানে এটা ঠিক নয়। এর আগে 2022 সালে বরগুনার বামনা থানায় ওসি থাকাকালীন ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে বশির আলমের বিরুদ্ধে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ডিজে পার্টির আড়ালে রাজধানীতে ভয়ঙ্কর মাদক MDMA এর রমরমা ব্যবসা। অভিজাত ধনী শ্রেণীর তরুণ তরুণীদের কাছে বিক্রি করত একটি চক্র। এই চক্রের অন্যতম হোতা প্রথিত শামস সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিদেশি চকলেটের আড়ালে ডাকযোগে যুক্তরাজ্য থেকে আসে এই মাদক।
নির্ঘুম রাজধানীর উজ্জ্বল রাতের পেছনে এক শ্রেণীর তরুণদের যে হ্যাপি হাসিখুশি ভাব লুকিয়েছিল তাতে বাদ সাথে বেরসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির টিম চকলেটের বাক্সে অস্তিত্ব পায় ৩১৭ পিস বিশেষ হ্যাপি আইটেমের। এমডিএমএ বা মিথাইলাইন ডিঅক্সি মেথাএমফিটামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ। বিষণ্ণতা দূর ও উত্তেজক হিসাবে এই নেশা তরুণদের কাছে জনপ্রিয়। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, গ্রেপ্তার মোহাম্মদ জুবেরের বর্ণনা মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই আধুনিক মাদক চোরাকারবারি চক্রের অন্যতম হোতা জিএম প্রথিত শামসের অবস্থান শনাক্ত করে তারা। তার কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদক ট্যাবলেট, গাঁজা ও কিটামিন উদ্ধার হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। ডাকযোগে এসব মাদক আসে দেশে। আসামিদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায় তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল। সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয় তখন তারা এমনভাবে অ্যারেঞ্জ করে, এটা একটা ক্যামোফ্লেজ অবস্থায় করে এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা হয়। এটা অপরিচিত একটা ড্রাগ ছিল আমাদের এখানে, যেহেতু 19 সালে একবার উদ্ধার করা হয়েছে, তারপরে অনেক দিন পরে আবার আমরা এটা ট্রেল করে ধরতে পারলাম। সেই আগের অভিজ্ঞতাটা এবার আমাদের কাজে লেগেছে। নারকোটিক্সের তথ্য মতে বাংলাদেশে এমডি এর প্রথম চালান ধরা পড়ে 2019 সালে রাজধানীর জিগাতলায়। অভিভাবক যদি সচেতন না হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই ধরনের ড্রাগের অ্যাডিকশন আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, কিন্তু থামানো যাবে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে উদ্বোধন হলো এমব্রয়ডারি খাতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাভ গ্রুপের প্রধান কার্যালয়। এমব্রয়ডারি মেশিনারিজের জাপানিজ প্রতিষ্ঠান তাজিমার সিও হিদেতোশি কোজিমা আজ অফিসটির উদ্বোধন ঘোষণা করেন। সন্ধ্যায় রাজধানীর বিজিএমইএ ভবনের 6 তলায় অবস্থিত এই কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় হিদেতোশি কোজিমা বলেন, বাংলাদেশে এমব্রয়ডারি শিল্পের দারুণ সম্ভাবনা রয়েছে। এই শিল্পের অগ্রযাত্রায় নাভ গ্রুপের সাথে একসাথে কাজ করতে আগ্রহী তারা। নাভ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাফিল নওয়াজ চৌধুরী বলেন, দেশে এমব্রয়ডারি শিল্প দিন দিন উন্নতি করছে। সেকেন্ড জেনারেশন পেরিয়ে এখন থার্ড জেনারেশনে প্রবেশ করেছে এই খাতে। শিল্পের বিকাশে আধুনিক ও উন্নত মানের মেশিনারিজ সরবরাহের পাশাপাশি প্রশিক্ষিত জনবল দিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছে নাভ গ্রুপ। I'm very happy to see the good relationship between our customer and NAF Group. I feel that good and strong relationship between customer and NAF. It's very nice for us. গত 2 বছর আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট আপনার এজেন্ট কিভাবে আমাদের সেলস ওয়ার্ল্ডে বেশি হয়েছে। তার মানে কি, আমাদের বাংলাদেশে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস আসছে, আমরা মেশিনেরও এই তুলনায় বিক্রি করতে পারছি। ইফ আই এম গিভিং A to Z solution for embroidery, why not NAF? Because NAF is the best available solution in the market. বাঁচা মরার লড়াইয়ে এবার বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। হারলেই দেশের বিমান ধরতে হবে টাইগারদের। যদিও দলের স্পিন কোচ মুশতাক আহমেদ এখনও বিশ্বাস রাখছেন সুপার 4-এর। আর আফগান কোচ জনাথন ট্রট মনে করিয়ে দিলেন গত T20 বিশ্বকাপের কথা, যেখানে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠেছিল আফগানরা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আবুধাবির আকাশে পড়ন্ত বেলা, এই গোধূলির মতো সূর্য যেভাবে বিদায় নিচ্ছে, বাংলাদেশ দলও কি আরও একবার বিদায় নেবে এশিয়া কাপ থেকে? আহত বাঘ নাকি অনেক বেশি হিংস্র হয় আফগানদের সামনে 22 গজে, সেটা প্রমাণ করতে পারবে তো টিম টাইগার্স? শেখ মেহেদী কিংবা নুরুল সোহান যেভাবে আত্মবিশ্বাসের সাথে ক্যাচটা ধরলেন, ঠিক তেমনি 22 গজের আসল লড়াইয়েও যাতে হাত ফসকে না যায় আফগানরা, চ্যালেঞ্জ সেটাই। একদিন বিশ্রামের পর বাঁচা মরার লড়াইয়ে নামার আগে পুরো দমে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশ দলের। মঙ্গলবার রাতে অন্তত অমঙ্গলটা চায় না টাইগাররা, স্বপ্নটা যে এখনো ওই সুপার 4-এর।
and he's like a match winner for Bangladesh. So বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক যদি কিন্তুর সমীকরণ রয়েছে, এটা কঠিন হবে, তবে আপনাকে মানসিকভাবে শক্ত থেকে সেটাই চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি এটা সম্ভব। back onto that zone where he used to be very freely. আসরের প্রথম ম্যাচেই আফগানদের দিকে বাড়তি নজর রেখেছিলেন মুশতাক আহমেদরা। রশিদ, নবী, গজনফার, নূরদের নিয়ে একটা মাথা ব্যথা তো আছেই। চাপটা হবে মিডল ওভারে ওই স্পিনারদের সামলাতেই, স্বীকার করলেন মুশতাক। আমার মনে হয় বড় চ্যালেঞ্জটা আসবে ওদের স্পিন ডিপার্টমেন্ট থেকে। মিডল ওভারে স্পিনারদের কাউন্টার দিয়ে ভালো একটা স্কোর করতে পারলে সহজ হবে, কারণ আমাদের বোলিংটাও বেশ ভালো। আমরা ওই মিডল ওভারগুলো নিয়ে চিন্তিত। আবুধাবি থেকে প্রায় 150 কিলোমিটার দূরের আইসিসি একাডেমি মাঠে অনুশীলন সেরেছে আফগানিস্তান। প্রথম ম্যাচের পর পাক্কা 6 দিনের সময় পেয়েছে আফগানরা। সঙ্গে এই ফরম্যাটে গত বছর সবশেষ দেখায় কিংসটাউনে সাকিব শান্তদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুখস্মৃতি তো আছেই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিলাম। নতুন ভেন্যুতে আবারও তাদের হারানোর সুযোগ। বাংলাদেশে বেশ কজন ম্যাচ উইনার আছেন। আমিরাতে প্রচন্ড গরম। ভালো দিক যে এই ম্যাচের আগে আমরা পর্যাপ্ত সময় পেয়েছি। এর আগে 12 বারের দেখায় 7 বারই বাঘের দলকে নিজেদের খাঁচায় বন্দি করেছে আফগানরা। শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে বাংলাদেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে এমবস করা স্টেইনলেস স্টিল পাইপ, যা গুণগত মান এবং টেকসই ডিজাইনে অনন্য। প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে 3 জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কে। সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌটেল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ওম প্রকাশ সারজাল। একই সাথে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কুলমান ঘেসিং। অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রমেশ্বর খানাল। দায়িত্ব গ্রহণের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কার সহ বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিক্ষোভ পরবর্তী নেপালে স্থিতিশীলতা ফেরাতে তাই মন্ত্রিসভায় নতুন সদস্য নিয়োগের এই সিদ্ধান্ত হয়। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।